নমস্কার, টিপস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। ঘড়িতে এখন রাত্রি 9টা ভারতীয় সময়, আর রাত 9টায় আমরা প্রতি শনিবার এবং প্রতি বুধবার আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদের আজকে আসছি, এবং তাদেরকে আমরা আনছি একটাই কারণে, যে এই প্যান্ডেমিকে কিন্তু আমরা ডাক্তারদের কাছে যেতে পারছি না, কারণ এই মুহূর্তে লকডাউন চলছে, বা ডাক্তারদের কাছে যাওয়ার আর একটা চিন্তার হচ্ছে কারণ হচ্ছে করোনা। আমরা প্রত্যেক দিনই এই বুধবার এবং শনিবার যে কারণে লাইভে আমরা ডাক্তারবাবুদের নিয়ে আসছি, আজকে সেই লাইভ অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত করেছি এমন একজনকে, যাকে আমরা মেডিটিপস ইউটিউব প্ল্যাটফর্মে আমরা বলতে পারি তিনি আমাদের অভিভাবক। হ্যাঁ, ভুল বলছি না, আপনারা ঠিকই শুনছেন, তিনি আমাদের অভিভাবক। তিনি আর কেউ নন, তিনি পিজি অর্থাৎ এসএসকেএম হসপিটালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র অর্থোপেডিক প্রফেসর ডক্টর এ কে পাল, অর্থোপেডিক সার্জন ডক্টর এ কে পাল। স্যার, ডক্টর আনন্দ কিশোর পালকে প্রথমেই আজকে স্বাগত জানাচ্ছি। স্যার নমস্কার স্যার, আমাদের এই প্ল্যাটফর্মে আজকে আসার জন্য। আমরা স্যার প্রত্যেক রবিবার বা আমরা লাইভ অনুষ্ঠান করে থাকছি এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। ডাক্তারবাবুর কাছে অনেক দর্শক অনেক প্রশ্ন পাঠিয়েছেন। আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে এই যে পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে, করোনা মানে শুধু এখন জ্বর বা সর্দি কাশি নয়, গা হাত পা গাঁটে গাঁটে ব্যথা, পেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? এটা ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন একটি। তো এটা আপনি যেমন বললেন, এখন দেখা যাচ্ছে যে কোভিড আমরা যে পেশেন্টরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, কোভিডে আক্রান্ত হয়ে ভালো হয়ে ফিরে আসছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেক পেশেন্টদের দেখা যাচ্ছে যে পোস্ট কোভিড পলিআর্থ্রালজিয়া হচ্ছে। তার মধ্যে আমাদের দর্শক মন্ডল অনেকেই এই ধরনের প্রশ্ন করেছেন যে কোভিড থেকে ওনারা সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু তাদের সারা শরীরে ব্যথা। কেউ বলছেন যে আপনার পায়ে ব্যথা, হাঁটতে দাঁড়ালেও কষ্ট হচ্ছে, কেউ বলছেন যে পাটা ফুলে যাচ্ছে, কারোর বলছেন যে একটা অস্বস্তি হচ্ছে, কারোর হচ্ছে একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে আগে যা উনি হাঁটতে পারতেন সেই রকম হাঁটতে পারছেন না। কেউ বলছেন যে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ কিছুটা হাঁটার পরে মনে হচ্ছে ওনার বসতে হবে, একটু শ্বাসকষ্ট, মানে বুকটা ভারী ভারী লাগছে। এই ধরনের উপসর্গগুলো কিন্তু হচ্ছে। তো এই ধরনের প্রথম কথা যেটা বলি সেটাও কিন্তু আপনারা এটা কিন্তু ভয় পাবেন না, এটা খুবই সাধারণ, খুবই কমন একটা সিমটমস। আপনারা যারা কোভিড থেকে ফিরে এসছেন, অর্থাৎ কোভিড যোদ্ধা, তাদেরকে আমি আপনাদের সকলকে কুর্নিশ জানাই, এবং তারা সকলকে কোভিডকে হারিয়ে ফিরে এসছেন। এবং কোভিড আপনাদের যে শরীরের মধ্যে ঢুকেছিল এবং তারা সেখান থেকে যে তারা বেরিয়ে তাদেরকে বার করে দিতে পেরেছেন, কিন্তু সেই বার করে দেওয়ার সময় তারা কিন্তু কিছু আমাদের বিভিন্ন সিস্টেমকে কিছুটা খারাপ করে দিয়ে গেছে, অর্থাৎ কিছুটা ড্যামেজ করে দিয়ে গেছে। তাদের সঙ্গে সেই আপনার শরীরের যে অনাক্রম্যতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফলাফল হিসেবে কিছু কিছু জায়গা হয়ে গেছে সেটা আপনার যুদ্ধ বিধ্বস্ত। এবং তার মধ্যে বেশিরভাগই যেগুলো জায়গাগুলো দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা হার্টের কন্ডিশন, লাংয়ের কন্ডিশন এবং ব্রেন, অর্থাৎ এই তিনটে জায়গা কিন্তু ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আসছে লিভার এবং কিডনি। তো এই তিনটে জায়গায় হচ্ছে আমাদের এই সমস্ত উপসর্গের কারণ। এবং যেটা আপনারা এক্ষুনি বলছেন যে সারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এটা যা মনে হচ্ছে যেন একটা বাতের ব্যথার মতো যেমন সারা শরীরে ব্যথা হয়, ঠিক সিমিলার সিমটমস কিন্তু দেখা যাচ্ছে। এবং কিন্তু রিপোর্ট সমস্ত করে দেখা যাচ্ছে তাতে বাতের কোনো রিপোর্টই কিন্তু পজিটিভ আসছে না। এবং সেই কারণে সেটা বাতের জন্য এটা কি বলা যাচ্ছে না, কিন্তু এটাকে বলছি আমরা পোস্ট কোভিড পলিআর্থ্রালজিয়া, অর্থাৎ মাল্টিপল জায়গাতে ব্যথা হচ্ছে বলে আমরা ওইভাবে একটা রোগের আখ্যা দিয়েছি, কিন্তু সেটাই হচ্ছে।
এবং এটার উপসর্গ যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে দেখা দিচ্ছে। তো এটাই হচ্ছে এর কারণ, এবং সেই কারণ এটার জন্য মানুষ কিন্তু তাদের বিভিন্ন রকম এরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছে। স্যার এবার যেটা আমি জানতে চাইবো, আমরা জানতে চাইবো যে আমাদের অনেক দর্শক বন্ধু আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন। আমি প্রথমেই একজন দর্শক বন্ধুর প্রশ্ন নিচ্ছি। সুতপা সাহা, বয়স 44 বছর, উনি একজন এডুকেশন প্রফেশনাল। ওনার প্রশ্ন হচ্ছে যে লাস্ট অক্টোবরে কোভিড হয়েছিল, জ্বর ছিল না, কিন্তু অসম্ভব জয়েন্ট পেইন আছে ছিল। কোভিড থেকে সুস্থ হওয়ার পরও জয়েন্ট পেইন কমেনি। ডক্টর বলছেন আর্থালার্জিয়া, মেডিসিন এবং এক্সারসাইজ করেছেন, কিন্তু নি পেন কমেনি। একটু হাঁটাচলা করলেই প্রচন্ড ব্যথা হচ্ছে পুরো পায়ে। কি করে ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে? ট্রেডমিল করলে বা ট্রেডমিলে হাঁটলে কি উপকারী হবে? আপনার কাছ থেকে জানতে চেয়েছেন সুতপা সাহা, উনি এই প্রশ্নটা লিখে পাঠিয়েছেন আপনাকে। নমস্কার সুতপা দেবী, আপনি শুনুন। ব্যাপারটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে আমাদের কোভিড ইনফেকশনে আমাদের যে ইনফ্লামেশন, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে তাড়াচ্ছে, তার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন রকম জায়গায় যুদ্ধ বিধ্বস্ত অর্থাৎ ক্ষতি হচ্ছে। তার মধ্যে এই যে আমরা যা যা বললাম, তার মধ্যে এই যে প্রবলেমটা আপনি বললেন, এটা খুবই কমন প্রবলেম। এক্ষুনি যেটা বলছিলাম পোস্ট ভাইরাল পলিমার্থালজিয়া, তাতে আপনার সব সারা শরীরে ব্যথা, বিশেষ করে হাঁটুতে ব্যথা হচ্ছে। এটার জন্য আপনার বয়সটা যদি বেশি, আপনার বয়সটা বলা হয়নি, বয়সটা যদি বেশি হয়, তার সঙ্গে হয়তো আগেই হয়তো কিছুটা আর্থ্রাইটিস ছিল, সেটা হয়তো বেড়ে গেছে, সেটা একটা হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেটার জন্য আপনাকে দেখতে হবে কিছু রিপোর্ট করে, যেমন হচ্ছে যে আপনার রক্তের রিপোর্ট গুলো দেখে নিতে হবে যে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি যে মার্কার্স গুলো আছে, সেই মার্কার্স গুলো যখন নিশ্চয়ই কোভিড এর সময় বেড়েছিল সেটা কমেছে কিনা। যদি বেশি না কমে থাকে, তার জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো দিতে হবে। এছাড়া যদি এক্সরেতে দেখা যায় যে আপনার হাড়টা, দুটো হাড়ে যে ঘষা কেক হয়ে যায়, যেটাকে আমরা বৈজ্ঞানিক চিকিৎসা পরিভাষায় বলি অস্টিও আর্থ্রোসিস, যেটা এই বেশি বয়সের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে খুবই কমন, বিশেষ করে আমাদের মা বোনেদের ক্ষেত্রে যাদের বয়স 45 এবং তার বেশি, অর্থাৎ তাদের যে আমাদের যে স্ত্রী হরমোন যেটাকে বলা হয় ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনটা ধীরে ধীরে উইথড্র হওয়ার সময় এসে গেছে। সেই সময় কিন্তু হাড়ের ক্ষতিটা, ক্ষয় হওয়ার যে স্পিডটা একটু বেশি বেড়ে যায়, যার সঙ্গে অস্টিওপোরোসিস বলে এই রোগটি অ্যাড হয়। সেই অস্টিও আর্থ্রোসিস, যেটা বয়সকালে হাড় হয়ে যাওয়া এবং তার সঙ্গে অস্টিওপোরোসিস, হাড়ের মধ্যে ছিদ্র বেড়ে যাওয়া, এই দুটো সময় কিন্তু এই 45 ইয়ার্স, অ্যারাউন্ড 45 to 50 ইয়ার্স এর মধ্যে আমাদের মা বোনেদের ক্ষেত্রে দেখা দেয়। এই রোগগুলো হচ্ছে কিনা দেখে নেওয়া। যদি দেখা যায় এই রোগগুলো হচ্ছে তার সঙ্গে, তাহলে কিন্তু তাদেরও ট্রিটমেন্ট করতে হবে। এবার আপনি যেটা বলেছেন ট্রেডমিল, আমি এখন বলবো যে যারা, সকলকেই বলছি, যারা ভালো করে শুনুন, যারা পোস্ট কোভিড অর্থাৎ কোভিড থেকে ফিরে এসছেন এবং তাদের এই ধরনের বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে, সারা শরীরে ব্যথা, দুর্বলতা, খিদে কমে যাওয়া, শরীর মনে হচ্ছে যেন আর চলছে না, যেন মনে হচ্ছে অনেকক্ষণ বসে থাকলে ভালো হয়, শুয়ে থাকলে ভালো হয়, কর্মক্ষমতা কমে গেছে, হাঁটতে হাঁটতে বুকে হাত ধরে গেছে, তাদেরকে আমরা বলবো সব থেকে প্রথম ইম্পর্টেন্ট, ভালোভাবে শুনে নিন, আপনাদের সিস্টেমটা কিন্তু একটুখানি ডাউন গ্রেডেড হয়েছে, অর্থাৎ একটু কর্মক্ষমতা আপনার কমে গেছে, প্রত্যেকটা সিস্টেমের আপনার কার্যক্ষমতা কমে গেছে। তো সেই কারণে কিন্তু এক্ষুনি কিন্তু খুব জাম্প করে আপনারা একদম শরীর ফিটনেস করতে যাবেন না। আপনাদের ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে জীবন আপনাকে নর্মালাইজ করতে হবে। সেটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে বিভিন্ন, এক একজনের আলাদা। তাদের আগে, অর্থাৎ এই কোভিড ইনফেকশনের আগে শরীরের কর্মক্ষমতা কত ছিল তার উপর ডিপেন্ড করছে। কেউ যদি খুব ভীষণভাবে কর্মঠ ছিল, তার ক্ষেত্রে যতটা তার কর্মক্ষমতা কমবে, যারা আগে থেকেই অক্ষম ছিলেন, যারা বেশি কাজ করতেন না, যারা ঘরের মধ্যে থাকতেন, আমাদের বিশেষ করে মা বোনেরা, তাদের ক্ষেত্রে অসুবিধাগুলো একটু বেশি হতে পারে। তাদের ক্ষেত্রে আমরা বলি হঠাৎ করে কিন্তু জাম্প করে শরীর ফিটনেসে যাবেন না, এটা ধীরে ধীরে আপনাকে নর্মালাইজ করতে হবে। তার জন্য প্রথম যে কিছু কিছু আমি টিপস দিচ্ছি, যেমন প্রথম যেটা আপনাকে করতে হবে রেসপিরেটরি এক্সারসাইজ, অর্থাৎ বুকের আপনার রেসপিরেটরি রিজার্ভ, অর্থাৎ লাং, আপনার কোভিড যখন ঢুকেছে অর্থাৎ লাঙের নিশ্চয়ই কিছুটা ক্ষতি হয়েছে, এটার জন্য ভয় পাবেন না। ধরুন আমাদের ভগবান আমাদের অনেক অনেক বেশি আমাদের টিস্যু দিয়ে থাকে, আমাদের শরীরের মধ্যে অনেক বেশি সারপ্লাস টিস্যু রয়েছে। তো আমাদের লাঙের যদি 30%ও নষ্ট হয় কি 40%ও নষ্ট হয়, বাকি যেটুকু আছে সেইটুকুর কার্যক্ষমতা বাড়িয়ে আমি কিন্তু ধীরে ধীরে আমার আবার নর্মাল লাইফে ফিরে আসাটা সম্ভব। সেটার জন্য একটা রেসপিরেটরি এক্সারসাইজ, আমি এটা খুব সিম্পল একটা রেসপিরেটরি টিপস আপনাদের বলছি, এটা আপনারা ভালোভাবে দেখে নিন। এটা আপনারা রেগুলার যদি কেউ করেন, তাহলে কিন্তু আপনারা রেসপিরেটরি রিজার্ভ আপনাদের বাড়বে। যেমন হচ্ছে, ধরুন
আপনি সোজা হয়ে বসে বড় করে নিঃশ্বাস নেবেন, বুকটা ফুলিয়ে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন, যতক্ষণ পারেন। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ইনিশিয়ালি কেউ হয়তো 5 সেকেন্ড 1 2 3 4 করে 5 গুনতে পারছে, 5 অব্দি ধরবেন। ছাড়ার সময় সাপে যেমন ফু দেয়, এবার মুখটা হাতে মনে করুন হাতটা আপনার সাপ, এরকম করে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা ছাড়তে হবে। সিম্পল যেমন মানুষ বেলুন ফোলায়, সেম জিনিস। এটা যদি আস্তে আস্তে প্রেসার দিয়ে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা ছাড়েন, আমাদের বুকের মধ্যে প্রেসারটা বাড়বে, লাং যেগুলি অলরেডি কোল্যাপস হয়ে আছে সেগুলো কিন্তু খোলার চেষ্টা করবে। এটা হচ্ছে রেসপিরেটরি রিজার্ভ বাড়ানোর একটা প্রক্রিয়া। আরো অনেক বিভিন্ন রকম ব্যায়ামও রয়েছে। যারা আবৃত্তি করতেন, যারা গান করতেন, তারা যদি আবার আবৃত্তি বা গান আবার শুরু করেন, এই গান বা আবৃত্তি কিন্তু একটা আমাদের রেসপিরেটরি এক্সারসাইজ। এটা কিন্তু খুব ভালো আপনার 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 বুকের রেসপিরেটরি রিজার্ভটাকে বাড়াতে সাহায্য করে। তো এইটা প্রথম আমাদের করতে হবে। এর সঙ্গে কিছু এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে স্ট্যাটিক এক্সারসাইজ, যেটা করার সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে হয় না। সেই ধরনের কিছু স্ট্যাটিক এক্সারসাইজ আমি আবার পরে যখন কেউ প্রশ্নটা আমি দেখাবো, কিছু স্ট্যাটিক এক্সারসাইজ আছে, ঘাড়ের এক্সারসাইজ আছে, কোমরের আছে, পায়ের আছে, যেগুলো বসে বসে করা যায়। সেই স্ট্যাটিক এক্সারসাইজ করতে পারি। সেই স্ট্যাটিক এক্সারসাইজ করে ধীরে ধীরে আমাদের শরীরের এন্ডুরেন্স অর্থাৎ আমাদের ক্ষমতা বাড়াতে হবে। এরপরে আমাদের আসছে হচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের বাড়াতে হবে, যেমন রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। যেমন হাতটাকে, আমার হাতে যদি অসুবিধা হয়, হাতটাকে রেঞ্জ অফ মোশন, হাতটাকে মাথার পিছনে এইভাবে নিয়ে যেতে পারি, ঠিক এটাকে তুলতে পারি, এভাবে নিয়ে এসে এইভাবে আনতে পারি, এভাবে নিয়ে আসতে পারি, পিছন দিকে হাতটাকে নিয়ে এসে, যেটা একটা আমি এক্সাম্পল দেখালাম। শোল্ডার মোশন, শোল্ডার জয়েন্টের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। এইগুলো ভালোভাবে করতে যদি কেউ পারেন, তারপরে এবং স্টেপ বাই স্টেপ আমরা পরের স্টেজে যাব। এরপরে এরোবিক্স আছে। এরোবিক্স এর সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রয়েছে, সেইগুলো আমরা যাব। সেই ধীরে ধীরে আমরা বাড়াবো। প্রথমে কিন্তু আমরা খুব স্ট্রেংথ বাড়ানোর যে এক্সারসাইজে আমরা কিন্তু যাব না। এটা করলে কিন্তু শরীরের কিন্তু ক্ষতি হবে, ভালো হচ্ছে কিন্তু ক্ষতি হবে, সেটা আপনার মনে রাখতে হবে। তাহলে আপনাকে প্রথম কথা হচ্ছে যে আপনার আর্থ্রাইটিস হচ্ছে কিনা দেখতে হবে। আর্থ্রাইটিসের জন্য কিছু রিপোর্ট করতে হবে, কিছু স্পেসিফিক অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন নিতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবার ধীরে ধীরে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা, শরীরের স্ট্রেংথ আপনাকে বাড়াতে হবে। স্যার, এবার এই অনুষ্ঠানটির আমাদের যারা সহযোগিতা করছেন তারা হচ্ছেন এম.এন. চ্যাটার্জি প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিক, ফিটনেস হসপিটাল প্রাইভেট লিমিটেড। এনারা আমাদের এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক। আমি এর পরের প্রশ্নে যাচ্ছি স্যার। প্রশ্নটি পাঠিয়েছেন সুদাম শ্রী, ওনার বয়স হচ্ছে 63 ইয়ার্স। উনি লিখেছেন যে 23শে সেপ্টেম্বর 2019 সালে ওনার সেভারাল হার্ট অ্যাটাক হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, 6 মে করোনা পজিটিভ হয়, হোম আইসোলেশনে ছিলেন। 30শে মে থেকে শ্বাসকষ্ট রয়েছে, এখনো আছে। তাছাড়া ক্ষুধাময়, দুর্বলতা, গায়ে ব্যথা আছেই। লোকাল ফিজিশিয়ানরা বলছেন অ্যাসপিরিন বা ক্লিপোটেরিল নিলে ভ্যাকসিন নেওয়া যাবে না, কি করব? ভ্যাকসিন নিতে পারবো? হ্যাঁ, এটা খুব সঙ্গত প্রশ্ন করেছেন। প্রথমেই বলে দিই, অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রাফেন নিলে ভ্যাকসিন নিতে পারবেন না, এটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের পরিষ্কার বলা রয়েছে যে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাফেন নিলেও আপনি নিতে পারেন যদি না আপনার খুব সিভিয়ার কোনো সিমটমস দেখা দেয়। সিমটমস যে রয়েছে, আপনার কোনো ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে, সেই কারণে আপনি অ্যাসপিরিন নিচ্ছেন, আপনাকে এক্ষুনি আপনাকে সেটা প্রিভেন্ট করার জন্য কোনো ট্রিটমেন্ট করতে হবে। সেই রকম যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিন নেওয়ার মধ্যে কোনো কিন্তু বাধা কিন্তু নেই। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, যদি খুব প্রবলেম মনে করেন, আমি অ্যাসপিরিনটা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাফেন 5 দিন আপনি বন্ধ রাখতে পারেন। 5 দিন পরেই আপনি ভ্যাকসিন নিতে পারেন। যদি আপনার সেটা মনে হয় যে সেরকম কোনো প্রবলেম কিছু হচ্ছে, আপনি 5 দিন পরে নিন। যেটা ওই ওষুধ খেলে কিন্তু ভ্যাকসিন নেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে বলে এরকম কিন্তু কোনো ডিরেকশন নেই। স্যার, এবার যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে গৌতম চ্যাটার্জি। উনি লিখেছেন যে আমার দিদি, বয়স 27 বছর, 1 সপ্তাহ আগে কোভ্যাক্সিন নিয়েছেন। তারপর থেকে প্রতিদিন পায়ের জয়েন্টে মাসেলে বার্নিং পেন হচ্ছে, ফুট পেনও হচ্ছে, বেশিক্ষণ হাঁটাচলা করতে পারছে না, দাঁড়িয়ে থাকলেও পায়ে জ্বর হচ্ছে। এটা হচ্ছে রেমেডি কি? ভ্যাকসিনের জন্য হচ্ছে কিনা বলতে পারবেন, না অন্য কোনো কারণে হচ্ছে?
এটা খুব ভালো প্রশ্ন করেছেন। তো এটা ওনার দুটো পাই হচ্ছে, তো এটা দুটো পাই হচ্ছে না সিঙ্গেল পাই হচ্ছে? এটা যদি দুটো পাই হয়ে থাকে তাহলে কিন্তু এটা শুধুমাত্র এটা একটা পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে একটা ফিচার রয়েছে, এবং সেটা দেখতে হবে ওনার ডায়াবেটিস আছে কিনা। এটা কিন্তু কোনো ভ্যাকসিনের সঙ্গে রিলেশন আছে বলে আমার মনে হয় না। ভ্যাকসিন উনি যেটা নিয়েছেন কোভ্যাক্সিন, যেটাকে বলে কিল্ড ভ্যাকসিন, কাজে এটার সঙ্গে এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা যেটা হচ্ছে ওনার একটা শিরার প্রবলেম। এটা যদি দুটো পায়ে হয়ে থাকে, এবং যদি দেখা যায় যে গ্লাভস অ্যান্ড স্টকিং অ্যানাস্থেসিয়া আমরা বলি, মানুষ যেটা অর্থাৎ মোজা পরলে পরে পায়ে যতটুকু পা ঢাকা থাকে ওই জায়গাটাতে যদি দুটো পায়ে সিমেট্রিক্যালি দু পায়ে সমানভাবে হয়ে থাকে, যেটা একটা বার্নিং সেন্সেশন অথবা টিংলিং নামনেস, মনে তো পোকা চলছে বা ঝিনঝিন করছে, এরকম ধরনের জন্য সিমটমস দেখা যায়, তাহলে প্রথমে আমরা যেটা বলি সেটা আমাদের দেখতে হবে ওনার ডায়াবেটিস আছে কিনা। অর্থাৎ কোনো ডায়াবেটিস বা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য শিরাগুলো ওনার শিরার ফাংশন গুলো কমে যাচ্ছে কিনা, যেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, আপনার রক্ত রিপোর্ট করে নিতে হবে। এছাড়া কিছু সিম্পল টিপস আমি আপনাকে বলছি, খুব সাধারণ। এটা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় পায়ের অনেক বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকক্ষণ বসে থাকলে পায়ের মধ্যে জল জমে। আমরা লক্ষ্য করবেন অনেকক্ষণ যদি লং জার্নি করেন, অনেকক্ষণ ধরে হয়তো বাসে বা ট্রেনে 4-5 ঘন্টা হাঁটছেন বা বসে বসে অনেকক্ষণ জার্নি করলেন, জার্নি করার পর দেখা যায় পাটা কিন্তু তাদের ফুলে যাচ্ছে। এই ফুলে যাদের যায় তার অর্থাৎ তার মানে তাদের পায়ের জলের ধর্ম নিচের দিকে যাওয়া, পায়ের চারপাশে জল জমে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা একটা হতে পারে। এই ধরনের সমস্যা যদি হয় তাদের ক্ষেত্রে আমরা বলবো যে পাটাকে সচল রাখবেন, পাটাকে মেঝেতে রেখে আঙুল দিয়ে পায়ের মেঝেটাকে এরকম জোরে জোরে এরকম ভাবে নাড়াবেন, আঙুলটাকে নাড়াবেন, আর পাটাকে মেঝেতে চেপে এইভাবে পাটাকে মুভমেন্ট করবেন। এটাকে বলে ফুট অ্যান্ড অ্যাঙ্কেল মোবিলাইজিং এক্সারসাইজ। এটা অন্তত প্রতি ঘন্টায়, এছাড়াও যারা জার্নি করছেন তারা বলে নয়, এখন আমরা বেশিরভাগই আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, বেশিরভাগ সময় বসে থাকছি। এই বসে থাকার জন্য পায়ের জলটা শরীরের নিচের দিকে গিয়ে এই ধরনের অসুবিধা হতে পারে, পায়ের এরকম ধরনের যে ব্যাপার অবস্থা আসতে পারে। তাদের জন্য বলছি, তারা কিন্তু যারা বসে বসে কাজ করছেন, অনেকক্ষণ ধরে আছেন, বিশেষ করে এসিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এই টিপসটা, যে আঙুলটাকে মেঝেতে ঘষে ঘষে জুতোটা খুলে নেবেন, পাটাকে মেঝেতে রেখে জোরে আঙুলটাকে চেপে মেঝেটা ঘষে ঘষে এভাবে টানবেন দুটো পাকে একসঙ্গে, আর পাটাকে মেঝেতে চেপে এইভাবে নাড়াবেন। এটাকে বলে ফুট অ্যান্ড অ্যাঙ্কেল মোবিলাইজেশন এক্সারসাইজ। সেম এক্সারসাইজ কিন্তু যারা এয়ার বাই বাই প্লেনে যারা অনেকক্ষণ ধরে জার্নি করে, তাদের ওই ডিরেকশন বোর্ডে লেখা থাকে এই ধরনের ব্যায়াম করলে পায়ের রক্ত চলাচল ভালো হয় এবং এই ধরনের অসুবিধাগুলো চলে যেতে পারে। ওনার যদি পেরিফেরাল নিউরাইটিস নিউরোপ্যাথি না হয়, কিন্তু এই ধরনের অসুবিধাগুলো কিন্তু এতে চলে যেতে পারে। স্যার এবার আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী জিন্না। ইনি প্রশ্ন করেছেন যে হেলথ ওয়ার্কার, ইনি একজন জানুয়ারির 21 তারিখে কোভিডশিল্ড ভ্যাকসিন নিয়েছেন, সেকেন্ড ডোজ নিয়েছেন। অক্টোবর 2020-তে কোভিড পজিটিভ হয়েছিল, অ্যান্টিবডি টেস্ট 2 জুন 2021 সালে করিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট এসছে 0.62, কাট অফ যেখানে অ্যান্টিবডি 0.65, সেখানে এসছে 0.62। আমার কি করণীয়, আমি কি আবার ভ্যাকসিন নিতে হবে, উনি জিজ্ঞেস করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি। এখন কিন্তু ভ্যাকসিন নিলে কত পার্সেন্ট অ্যান্টিবডি বাড়ছে এবং কতটা বাড়ছে না, এর সঙ্গে কিন্তু আমাদের মানে কোভিড ইনফেকশন হওয়ার কিন্তু তার কিন্তু সম্পর্ক কিন্তু নেই। তো আপনার অ্যান্টিবডি যে টাইটারটা সেটা আপনার একটু কম এসছে, তার মানে এই নয় যে আপনাকে আবার ভ্যাকসিন নিতে হবে। আমরা বারবারই বলছি, ভ্যাকসিন নিলেই যে আপনার যে কোভিড ইনফেকশন হবে না এটা নয়, ভ্যাকসিন নিলেও আপনার ইনফেকশন হতে পারে, কিন্তু যতটুকুই অ্যান্টিবায়োটিক আপনি পেয়ে থাকুন সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আপনাকে সাইটোকাইন স্টর্ম অর্থাৎ অর্থাৎ যে আপনার ভাইরাল ইনফেকশন থেকে যে ভীষণ রকম যে সমস্যাগুলো আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানগুলোর মধ্যে হচ্ছে, সেইখান থেকে কিন্তু আপনাকে বাঁচাবে, এইটুকুনি আপনাকে বলতে পারি। তো একবারে যখন আপনি ভ্যাকসিন নিয়েছেন, এটার জন্য আবার নেক্সট আপনার ভ্যাকসিন এক্ষুনি আমাদের নেওয়ার মতো কোনো ডিরেকশন আমাদের কাছে আসেনি। তো আপনি এইটা নিয়ে আপনি খুব আপনার চিন্তা করারও কিছু নেই। আপনার অ্যান্টিবডি হয়েছে, এটা প্রমাণ আপনার ভ্যাকসিনটা কাজ করেছে, এবং সেটার জন্য আপনার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আপনি মনে রাখবেন, আপনার যদি একবার এরপরে কোভিড একবার হয়েছে, দেখুন আপনার কিন্তু কোনো সমস্যা হয়নি, এবং এটা প্রমাণ করে যে একবার ভ্যাকসিন নিলে পরে কিন্তু তার সেই যে কোভিড থেকে যে সব থেকে কমপ্লিকেশন যেগুলো হতে পারে সেখান থেকে আপনার যে কোনো মানুষকে বেঁচে যেতে পারে, এবং সেটাই হচ্ছে আমাদের লাভ।
কাজেই অ্যান্টিবডি যারা যারা টাইটার চেক করছেন তাদের কিন্তু আমি বলবো একদম এগুলো করবেন না, কারণ এটা করে আপনার লাভ নেই। কারোর বেশি হচ্ছে, কারোর কম হচ্ছে, এটার সঙ্গে কোভিড হবে কি হবে না তার কোনো সম্পর্ক নেই। এটা ভ্যাকসিন নিলেও কোভিড হতে পারে, কিন্তু এটা যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে ভ্যাকসিন নিলে কিন্তু আপনাদের কমপ্লিকেশনের চান্স কিন্তু অনেক কমে যাচ্ছে, পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে। হবে না কেউ বলছে না, হতেও পারে, কিন্তু তার কমপ্লিকেশনের চান্স বেড়েছে। সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে ইনেট ইমিউনিটি, অর্থাৎ শরীরের মধ্যে অলরেডি কি ইমিউনিটি রয়েছে এবং তার বিভিন্ন রকম পার্সপেক্টিভ। এটা একটা সম্পূর্ণ একটা জটিল ব্যাপার। এই জিনিসটা প্রত্যেক মানুষের বিভিন্ন, সেই কারণে কোনো মানুষের বেশি কমপ্লিকেশন হচ্ছে, কোনো মানুষের কম হচ্ছে। ইভেন যাদের বয়স্ক তারাও হয়তো বেঁচে যাচ্ছেন, অনেক সময় কম কম বয়স্ক মানুষের কিন্তু বেশি রিয়াকশন হচ্ছে। এই ঠিক এই কারণে তাদের শরীরের মধ্যে অলরেডি যে অনাক্রম্যতাটা রয়েছে সেটা কতটা আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কাজে এই অ্যান্টিবডির টাইটারের উপর বেশি ভরসা করবেন না, এবং এটার প্রয়োজনও নেই, প্রয়োজনীয়তাও নেই। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন করুন। হ্যাঁ বলুন। সুগত আপনার কোভিড হয়েছিল আমার। প্রশ্নটি লিখেছেন অর্পণ নস্কর। উনি বলছেন আমার আগের মাসের 6 তারিখে কোভিড হয়েছিল। আমার এখন একটু বেশি কাজ করলেই পায়ের থাই থেকে ব্যথা করে। এটা কি ভয়ের কারণ হতে পারে? আর এই ব্যথাটা কতদিন থাকে? এটা একটু আগে আমি প্রথমেই যেটা বললাম, এই যে কোভিড থেকে যারা বেরিয়ে আসছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে, এবং সে ইউজুয়ালি দেখা যাচ্ছে 6 to 8 উইকস, অর্থাৎ 2 মাস কিন্তু এই অসুবিধাগুলো থাকছে। খুব রেয়ারলি অনেকে দেখা যাচ্ছে তাদের বেশি থাকছে, তো অনেক 3 মাস বা ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে। কিন্তু এটা কোনো ভয়ের ব্যাপার নয়। এটা বারবারই বলছি, যেটা আপনার কোনো ভয়ের ব্যাপার নয়। এটা হচ্ছে আপনার ভাইরাসের সঙ্গে আপনার অনাক্রম্যতার যে যুদ্ধটা হয়েছে তার তার এটা ফল। এবং তার শরীরের আপনার এটা হওয়ার আগে আপনার শরীরের ক্ষমতা কতটা ছিল, শরীরের স্ট্রেংথ কতটা ছিল, তার উপর কিন্তু এই উপসর্গগুলো অনেকটাই ডিপেন্ড করছে। তো আপনার যেটা করণীয় সেটা সেটা আপনি ভয়ে, প্রথম কথা কোনো ভয় পাবেন না, এটা খুবই কমন প্রবলেম। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু আগেই আমরা যে টিপস গুলো দিলাম, যেটা শরীরের আপনার স্ট্রেংথ আপনাকে ধীরে ধীরে বাড়াতে হবে। তার জন্য রেসপিরেটরি রিজার্ভ, কার্ডিয়াক রিজার্ভ যেটা বাড়াতে হবে, তার জন্য আপনাকে ধীরে ধীরে আপনাকে হাঁটাটা, আপনি ধরুন মনে করুন এখন 5 মিনিট হাঁটলে আপনার হাঁটতে পারছে না, বসে পড়তে হচ্ছে, কিন্তু তবু আস্তে আস্তে আপনাকে ধীরে ধীরে আপনাকে হাঁটাটা প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে। কিছু যোগ ব্যায়াম আছে, যোগ ব্যায়াম করতে পারেন। যোগ ব্যায়ামের মাধ্যমে, যেগুলো বিভিন্ন আসন আছে, আসন যোগ ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনার শরীরের কার্ডিয়াক রিজার্ভ আপনি বাড়াতে পারেন। যদি ধীরে ধীরে একটু বেড়ে যায়, আপনি বাড়ির মধ্যে বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আর একটা আমরা খুব সিম্পল টিপস বলছি, স্টেয়ার কেস ক্লাইম্বিং, অর্থাৎ স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠাটার জন্য কেউ যদি দ্রুত সিঁড়িতে ওঠে তাহলে দেখবে হাঁপ ধরছে। সেটার জন্য সেটা আস্তে আস্তে আপনি ধীরে ধীরে বাড়াবেন। সেটা হচ্ছে হয়তো একটানা আপনি দেখছেন যে 5 ধাপ উঠলে আপনার ব্যথা হচ্ছে, তাহলে বুকে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি আস্তে আস্তে করবেন। ধীরে ধীরে প্রথমে 2-3টে ধাপ উঠবেন, তারপর সেটা যখন সয়ে যাবে তখন 4টে ধাপ উঠবেন, এবং ধীরে ধীরে আপনি, এটাকে বলে স্টেয়ার প্লাস ক্লাইম্বিং এক্সারসাইজ। এটা ধীরে ধীরে করতে করতে আপনি দেখবেন আপনার নিজের রিজার্ভটা, আপনার কার্ডিয়াক রিজার্ভটা আস্তে আস্তে বাড়ছে। সেটা আপনি আপনি নিজেকে টেস্ট করতে পারবেন, নিজেকে আপনি অ্যাসেস করতে পারবেন। যদি আপনার অসুবিধা হয় তার বেশি উঠবেন না, সঙ্গে সঙ্গে বসে পড়তে পারেন। এইভাবে আপনার বিভিন্ন রকম কার্ডিয়াক রিজার্ভ বাড়াতে হবে, রেসপিরেটরি রিজার্ভ, কার্ডিয়াক রিজার্ভ, এবং বিভিন্ন সারা শরীরের অস্টিও মাস্কুলার রিজার্ভ, অর্থাৎ হাড়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য। তার জন্য বিভিন্ন রকম ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো খাই, বিশেষ করে আমি যেটা একটা নাম বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। এবং এই ভিটামিন ডিটা কিন্তু যাদেরই আমরা কোভিড দেখছি তাদের ক্ষেত্রে আমরা রুটিনলি প্রথম থেকে আমরা প্রেসক্রাইব করে দিচ্ছি। এবং ভিটামিন ডি একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল রয়েছে। এটা সারা শরীরে হাড়ের স্ট্রেংথ এবং মাসেলের স্ট্রেংথ শুধু বাড়ায় তা নয়, এটা আমাদের ইমিউনোলজিক্যাল স্ট্রেংথটাও বাড়ায়, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এবং কারণ এটা সারা শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের এটা পাওয়া যাচ্ছে। এই ভিটামিন ডিটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি যাদের শরীরে সূর্যালোক লাগাতে পারেন, তাদের মাথা এবং চোখ ঢেকে সূর্যের আলোতে শরীরের 1/3 অংশ আপনি যদি এক্সপোজ করেন, সেটা অন্তত 20 থেকে 30 মিনিট, সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি আমাদের স্কিনে তৈরি হয়, এবং সেটা সাফিসিয়েন্টলি তৈরি হতে পারে। সকাল 10টা থেকে 3টের মধ্যে 20 থেকে 30 মিনিট শরীরের 1/3 অংশ।
সেটা যদি আপনি এক্সপোজ করেন তাহলে কিন্তু আমাদের মুখটাকে ঢেকে নিতে হবে, চোখে গগলস পরতে পারেন, মাথায় একটা টুপি পরতে পারেন, যাতে মুখের মধ্যে সূর্যালোকটা না পড়ে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের অসুবিধাগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। আমাদের আরেকজন দর্শক তিনি প্রশ্ন পাঠিয়েছেন, যিনি প্রশ্নটা লিখেছেন তার নাম প্রদীপ ব্যানার্জি, বয়স 15 years old. I am a patient of ANK fund severing, suffering from 45 years. Always feel severe pain in all joints. How can I differentiate it with COVID? হ্যাঁ, ওটা আরেকবার একটু প্রশ্নটা বলুন আরেকবার। প্রদীপ প্রশ্ন, I am a patient of ANK spondylitis severe, suffering from last 45 years. Always feel pain in all joints. How can I differentiate it with COVID pain? মানে সারা শরীরে ব্যথা হচ্ছে, মানে কিভাবে এটা ওনার যেটা সারা শরীর ব্যথা হচ্ছে এবং দীর্ঘ 45 বছর ধরে উনি ওনার বয়স হচ্ছে 59 বছর, স্পন্ড সেভারি হয়েছে, স্পন্ড আছে সেভারি হয়েছে, এনকে অনেক এনকে রোগ রয়েছে। অলওয়েজ ফিলস ভেরি পেন ইন অল জয়েন্টস, প্রত্যেক জায়গায় ব্যথা আছে। হাউ ক্যান আই কোভিড পেন? এটা কি করে কোভিড পেনের এটা মানে কোভিড পেন বুঝবো? সাউন্ডটা আসলে ক্লিয়ার হচ্ছে না, সাউন্ডটা আসলে কেটে কেটে যাচ্ছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। তো ওনার যতদূর আমি যতদূর বুঝতে পারছি ওনার সারা শরীরে ব্যথা হচ্ছে, সেটা কোভিড এর সঙ্গে সম্পর্ক কিনা সেটা উনি বলতে চাইছেন, এটাই কি? যদি সারা শরীরে যদি ব্যথা হয় এবং সেটা কোভিড কিনা, কোভিড এর সঙ্গে কিন্তু সারা শরীরে, হ্যাঁ সারা শরীরে ব্যথা হচ্ছে এবং সেটা ওনার কোভিড কিনা। তো কোভিড, সেটা কোভিডের একটা বিভিন্ন রকম উপসর্গ নিয়ে কোভিড প্রেজেন্ট করছে। তার মধ্যে প্রথম উপসর্গ হচ্ছে স্বাদ গন্ধ চলে যাওয়া, তার সঙ্গে সারা শরীর দুর্বলতা। আমি অনেক পেশেন্ট দেখছি যাদের স্বাদ গন্ধ হয়তো ঠিকই আছে কিন্তু প্রচন্ড দুর্বল লাগছে, হঠাৎ করে প্রচন্ড দুর্বল, সারা শরীরে ব্যথা, হাঁটতে চলতে পারছে না, হঠাৎ করে হচ্ছে এবং সেটা কোনো কারণ ছাড়াই। হঠাৎ করে দেখা গেল যে ফাইন মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন যে আমি আর পারছি না, আমার সারা শরীর বসে পড়তে হচ্ছে বা আমি কাজ করতে পারছি না, এই ধরনের একটা সমস্যা। হ্যাঁ নিশ্চয়ই, এটা আপনি খুবই ভীষণ সচেতন নাগরিক হিসেবে এটা প্রশ্নটা করেছেন। যদি আপনার মনে হয় যে আপনার কোনো রকম কারণ ছাড়া, হয়তো কোনো রকম কোনো জ্বর হয়নি, কিছু হয়নি, জ্বরও হয়তো হচ্ছে না, এরকম জ্বরের সঙ্গে যদি হয় তবুও একটা আমরা রিলেশন আনতে পারি, কিন্তু জ্বর ছাড়াও কোনো মানুষ যদি হঠাৎ করে মনে করেন যে সারা শরীর এরকম দুর্বল হয়ে যাচ্ছে, সারা শরীরে ব্যথা হচ্ছে কোনো কারণ ছাড়া, তাহলে কিন্তু এই কোভিড সিনারিওতে আমরা প্রথমে কোভিডটাকে আমরা এক্সক্লুড করে নেব। এবং কারণ কি, এক্সক্লুড না করলে পরে দেখা যাচ্ছে যে আমি যদি প্রথমে এটাকে আমি ছেড়ে দিই, কারণ এটার সঙ্গে আমাদের যে মেন প্রবলেমটা আসছে, আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এবং সেই ইনিশিয়াল ফেজে প্রথম 5-6 দিনের মধ্যে কিন্তু এই অক্সিজেনের মাত্রাটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকছে। কিন্তু যে সিমটমসে যখন দেখা দিচ্ছে, যে কোনো সিমটম, ধরুন এটাই যদি কোভিড হয়, আজকে সারা শরীরে ব্যথা হচ্ছে বা হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে, এটাই যদি কোভিড হিসেবে প্রমাণিত হয়, এটা থেকে 6 দিন পরে এই যে ডেলি সিমটমসটা দেখা দিচ্ছে, তার 6 দিন থেকে নেক্সট অ্যানাদার 6 দিন, মানে প্রথম 6 দিন থেকে 6, 7, 8, 9, 10, 11, 12তম দিন, এই 6 থেকে 12তম দিনের মধ্যে কিন্তু ওনার ডিটেরিয়েশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে 6 দিনের পর থেকে অক্সিজেন স্যাচুরেশনটা হঠাৎ করে কমে গেল, কি 7 দিনে বা 8 দিনের মাথায় কি 9 দিনের মাথায় হঠাৎ করে কমে গেল, তখন কিন্তু সেই সময়টুকু উনি পাবেন না যে কোনো জায়গাতে গিয়ে দেখানো বা কোনো জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করা, সেটা কিন্তু ওই সময়টা উনি পাবেন না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য ওনাকে আমি যেটা বলবো, যদি আপনার কোনো কারণ ছাড়াই মনে হয় সারা শরীরে ব্যথা হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু ইমিডিয়েটলি কোনো জায়গাতে গিয়ে টেস্ট করিয়ে নেওয়া উচিত। যদি এটা পজিটিভ হয় তাহলে কিন্তু ওনাকে সতর্ক থাকতে হবে, এবং সেই সতর্কতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইটাই কারণে যে প্রথম 5-6 দিনের মধ্যে আপনার খুব একটা অসুবিধা হয় না, এই 6 দিনের পর থেকে অক্সিজেন স্যাচুরেশনটা ভীষণভাবে মাপা দরকার, এবং আইডিয়ালি 2 থেকে 3 ঘন্টা অন্তর অক্সিজেন স্যাচুরেশন 6 ডে থেকে 2 থেকে 3 ঘন্টা অন্তর অক্সিজেন স্যাচুরেশন দেখা উচিত। এবং বিশেষ করে পোস্ট এক্সারসাইজ অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ একটু হেঁটে মিনিমাম 5-6 মিনিট হেঁটে এসে আরেকবার অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে। এই প্রসঙ্গে আমি বলি, অক্সিজেন স্যাচুরেশন দেখার নিয়ম হচ্ছে এই মিডল ফিঙ্গারে দেখা উচিত, মিডল ফিঙ্গারে লাগিয়ে রাখতে হবে এবং সেটাকে স্থিরভাবে রেখে দিতে হবে একটা জায়গাতে,
এবং সেটা রেস্টে দেখবেন, 6 দিনের পর থেকে রেস্টেও দেখবেন, এবং মিনিমাম 5-6 মিনিট হেঁটে এসে আবার দেখতে হবে। এবং দ্বিতীয়বার যখন দেখছেন সেটা যদি 5 কমে যায়, প্রথম যে রেস্টে ধরুন আপনার 98% হচ্ছে, সেটা যদি হেঁটে এসে মিনিমাম 5 মিনিট বা 6 মিনিট হাঁটার পরে আবার যখন দেখছেন সেটা যদি 5-এর বেশি কমে যায়, অর্থাৎ হয়তো দেখা গেল সেটা 98 ছিল, সেটা হয়ে যাচ্ছে 92, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। অর্থাৎ এটা কিন্তু আপনার কোভিড এর একটা কমপ্লিকেশনের দিকে যেতে পারে। সেটার জন্য যা যা করণীয় আমাকে করতে হবে। তো আপনি এই কমপ্লিকেশনের এখানে যেতেই দেবেন না, তার আগেই আপনি সতর্ক হয়ে যান। সতর্ক হয়ে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আগে টেস্ট করে নিতে হবে। টেস্টটা যদি আপনার পজিটিভ হয় তাহলে আপনি এইভাবে সতর্ক হবেন। 6 ডে থেকে আপনাকে ভালোভাবে এটা দেখতে হবে, এবং ডাক্তাররা যা বলছেন সেই পরামর্শটাকে আপনাকে মেনে চলতে হবে। তাহলেই আপনি কিন্তু ভালো থাকবেন। সুগত বাবু। এই প্রসঙ্গে সুগত ঘোষ আসার আগে আমি কয়েকটা জিনিস আমি আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে যারা কোভিড থেকে ভালো হয়ে এসছেন তাদের কিন্তু আপনার কতগুলো বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে ভালো থাকতে গেলে। প্রথম কথা আমরা যেটা বললাম যে শরীরের যত্ন, সেটা হচ্ছে আপনার রেসপিরেটরি রিজার্ভ, কার্ডিয়াক রিজার্ভ, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে। এছাড়া অসিও মাস্কুলার রিজার্ভ, অর্থাৎ শরীরের স্ট্রেংথ, সারা শরীরের পেশির জোর এবং হাড়ের স্ট্রেংথ, এই দুটো বাড়ানোর যা যা আমাদের অবলম্বন করার জন্য যা যা আমরা টিপস দিলাম, সেই টিপস গুলো আপনাকে মেনটেন করতে হবে। সে ইনিশিয়ালি আপনাকে প্রথমে ধীরে ধীরে অল্প স্টেপে ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে। প্রথমে আপনাকে স্ট্যাটিক এক্সারসাইজ যেতে হবে, তারপর রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ যেতে হবে, তারপরে অ্যাক্টিভ অ্যাসিস্টেড এক্সারসাইজ যেতে হবে, তারপরে আপনাকে রেজিস্টেড এক্সারসাইজ, সবার শেষে আপনাকে স্ট্রেংথ ফর্মিং এক্সারসাইজ। এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানুষের কখন আপনি নেক্সট স্টেপে যাবেন তা সেটা কিন্তু ভিন্ন। সেই কারণেই আমি যদি আজকে বলি আপনি এটা রেগুলার এটা করুন, তাহলে কিন্তু আপনার ভালো নাও হতে পারে। এটা প্রত্যেক মানুষের জন্য কিন্তু আপনার এই এক্সারসাইজের অ্যাডভাইসটা কিন্তু এক একজনের সেপারেট, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই শরীরের যেমন স্ট্রেংথ আপনি বাড়াচ্ছেন এবং শরীরে আপনার নিজের যেমন যত্ন নিচ্ছেন, তার সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট খাদ্যাভ্যাস, ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট। ডায়েটের জন্য আপনার শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু ওষুধ, আপনি কিছু খাবার আছে আপনার, সেই খাবারটা আপনাকে ভালোভাবে খেতে হবে। আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল কিছু এক ন্যাচারাল সোর্স অফ ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া রয়েছে, যেটা আমাদের বিভিন্ন মিউকাস মেমব্রেনে, যে কারণে সে থাকার জন্য আমাদের রেসপিরেটরি মিউকাস মেমব্রেনে আছে, আমাদের গ্যাস্ট্রিক পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক মিউকাস আছে তার মধ্যে রয়েছে, সে আমাদের খাদ্য নালীতে সেই ভালো ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়া গুলো কি করে, এরা যদি বেশি পরিমাণে থাকে তারা কিন্তু বাইরে থেকে খারাপ ব্যাকটেরিয়াকে ঢুকতে দেয় না। শুধু তাই নয়, তারা কিছু জিনিসপত্র তৈরি করে যারা কিন্তু সাধারণভাবে কিন্তু ওই খারাপ ব্যাকটেরিয়া গুলোর এগেনস্টে তাদেরকে ঢুকতে বাধা দেয়। তাহলে আমাদের কাজ হবে সেই আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়া গুলোকে সংখ্যায় বাড়ানো। সেটা বাড়ানোর জন্য সেই ধরনের ব্যাকটেরিয়া গুলোকে আমরা একটা নাম দিয়েছি, তাকে বলে প্রোবায়োটিক। সেই প্রোবায়োটিকের যে খাদ্য, সেই খাদ্যগুলোকে বলি আমরা প্রিবায়োটিক ফুড। সে প্রিবায়োটিক মানে হচ্ছে কিছু খাবার তারা খায়, তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে আমাদের, যেগুলো যে সমস্ত ফাইবার জাতীয় খাবার, অর্থাৎ যেগুলো খেলে আমরা হজম করতে পারি না। যেমন হচ্ছে ধরুন একটা বললাম আমরা ভুট্টা, ভুট্টাও কিন্তু আমরা খাই ঠিকই, কিন্তু আমরা ভালো হজম করতে পারি না। যে এই ধরনের যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো খাবারগুলো রয়েছে, সেই ধরনের খাবার কিন্তু আমরা যদি খাই সেগুলো আমরা হজম করতে পারি না, কিন্তু ওই ব্যাকটেরিয়া গুলো কিন্তু ওই খাবারটাকে ওরা ইউজ করে, এবং ইউজ করে তারা কিন্তু নিজেদের বংশবৃদ্ধি করে এবং বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া ঢুকতে বাধা দেয়। এবং এই ধরনের কিছু খাবারও রয়েছে যাদের মধ্যে ওই ব্যাকটেরিয়া গুলো, ভালো ব্যাকটেরিয়া গুলো অলরেডি রয়েছে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টক দই। দই অর্থাৎ ফার্মেন্টেশনের মাধ্যমে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় তার মধ্যে কিন্তু এই ভালো ব্যাকটেরিয়া গুলো রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টক দই। সেই টক দই যদি কেউ খায়, রেগুলার যদি খায়, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা যদি রেগুলার করেন তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া গুলো তৈরি হয়। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস হলো, এখন দেখছেন যে চারিদিকে বিভিন্ন জায়গাতে ব্ল্যাক ফাঙ্গাস বলে একটা ধরনের একটা অসুখ তৈরি হচ্ছে। ইভেন যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন না তাদের মধ্যে এই ধরনের অসুবিধা হতে পারে, কিন্তু এটা কিন্তু ভীষণ সংক্রামক নয়। কিন্তু এটা অলরেডি আমাদের 4টে স্টেট অলরেডি এটাকে এপিডেমিক বলে ঘোষণা করেছে, এপিডেমিক বলে, মহামারী বলে ঘোষণা করা হয়েছে। তা এটা কোথা থেকে আসছে?
এটা কিন্তু আমাদের সব থেকে আমাদের আমাদের যে ঘরে আমরা বিভিন্ন জায়গায় আমরা হোম কনফাইন্ড হয়ে আছি, গৃহবন্দী হয়ে আছি, আমাদের আমাদের ঘরের মধ্যে রয়েছে। কিন্তু কিভাবে রয়েছে? আমাদের ঘরের মধ্যে বিভিন্ন রকম যে যে হিউমিড যে ক্লাইমেটটা রয়েছে, এই হিউমিড ক্লাইমেটের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের সারা বাড়ির যে পরিবেশটাকে কিন্তু আমাদের ভালো রাখতে হবে। সেটা বিভিন্ন রকম আছে, ইনডোর প্ল্যান্টস আছে, বিভিন্ন রকম আমাদের বিজ ওয়াক্স ক্যান্ডেল আছে, আমি ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে পারি। আমাদের ভিনিগার আছে, ভিনিগার আর একটা খাবার সোডা, বেকিং সোডা, খাবার এবং খাবার সোডা এবং ভিনিগার, এই দুটো কিন্তু আমাদের এই ফাঙ্গাস প্রিভেনশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি আমরা বিশেষ করে কোথায় কোথায় পাবেন, যেগুলো যে সমস্ত ঘর বন্ধ থাকে, ভীষণ গুমোট হয়ে থাকে, সেই সমস্ত ঘরের মধ্যে, সেই সব ঘরে যদি আপনি ছড়িয়ে দেন বা আপনি যদি রান্নাঘরে রেখে দেন, তাহলে কিন্তু এই ফাঙ্গাস গুলো গ্রোথ হতে পারে না। সুগত বাবু বলুন, নেক্সট প্রশ্ন বলুন। আপনি যেভাবে যেভাবে বলছেন, যে টিপস গুলো দিচ্ছেন, একদম রান্নাঘরের টিপস, এবং এবং টক দই বললেন বা এই যে বললেন যে যেগুলো বলছিলেন, এগুলো যদি মেনে চলে, আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু উপকৃত হব। নেক্সট প্রশ্ন করেছেন প্রতীক মজুমদার। এনার প্রশ্ন যে কোভিড এর সময় ক্র্যাম্প আসছিল না, কোভিড রিকভারি 25 থেকে ক্র্যাম্প আসছে হঠাৎ সময়। তো প্লিজ একটু বলবেন স্যার যে এইটা টায়ার্ডও লাগছে। কোভিড এর সময় কি হচ্ছিল না? ওনার বয়স হচ্ছে 18। কোভিড এর সময় ব্যথা ছিল না, কোভিড এর সময় ক্র্যাম্প লাগছিল না, ক্র্যাম্প আসছিল না, কিন্তু এখন ক্র্যাম্প আসছে। হ্যাঁ, ক্র্যাম্প আসছে, এখন ক্র্যাম্প আসছে, আফটার 20 মাসলের মধ্যে ক্র্যাম্প আসছে। হ্যাঁ, কোভিড এর সময় ক্র্যাম্প ছিল না, কোভিড এর পরে হচ্ছে, এবং যেটার কারণ একটু আগেই বললাম, আমাদের শরীরের স্ট্রেংথ কমে যাচ্ছে, আমাদের এন্ডিউরেন্স কমে গেছে। সেটার জন্য ওনাকে প্রথমেই বলবো, এটা যেটা যে টিপস গুলো বললাম, সেই টিপস গুলো ফলো করুন। তার সঙ্গে ক্র্যাম্পস হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের শরীরে জল কমে যাওয়া। তো জল আমাদের বেশি করে খেতে হবে। আমি কোভিড হলেও আমরা বলছি যে মিনিমাম 2 থেকে 2.5 লিটার জল খেতে। শুধুমাত্র তারাই এত বেশি জল খাবে না যাদের কিডনির সমস্যা আছে, অর্থাৎ আপনার কিডনি, যারা নিশ্চয়ই ডাক্তারদের কাছে অলরেডি এই কিডনির সমস্যাটা আপনারা ডায়াগনোসিস অলরেডি হয়েছে যে পেচ্ছাপের প্রবলেম আছে। এই কিডনির সমস্যায় যারা ভুগছেন না, তারা বাদে সমস্ত মানুষকে আমরা বলছি কিন্তু কোভিড পেশেন্টদের বেশি করে জল খান, অল্প অল্প করে বারে বারে জল খান। এই ক্র্যাম্পের পিছনে কিন্তু এই জল না খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে আর্দ্রতার দেশ, আমাদের শরীরে হিউমিডিটি বেরিয়ে যায় এবং তার থেকে এই ক্র্যাম্প আসতে পারে, বিশেষ করে যখন আমাদের শরীরের স্ট্রেংথ কমে যাচ্ছে কোভিড হওয়ার পরে। এইটা একটা ইম্পর্টেন্ট। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, বললাম, যারা শরীরে ভিটামিন ডি কমে যায়, তাদের সারা শরীরের মাসেল স্ট্রেংথ, হাড়ের স্ট্রেংথ, মাসেল স্ট্রেংথ কমে যায়, তাতেই বিভিন্ন ধরনের ব্যথা, এই ধরনের ক্র্যাম্পের সমস্যা আসতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিটামিন ডি জাতীয় ওষুধ কিন্তু তাদের খেতে হবে। এবং তাদের সূর্যালোকে কিভাবে সূর্যালোক গায়ে লাগিয়ে ভিটামিন ডি তৈরি করবেন, তার টিপস আমি বলেছি, সেই টিপসটা আপনারা ফলো করবেন। এছাড়া কিছু খাবার আছে, সেই খাদ্য আছে, সেই খাদ্যের মধ্যে ভিটামিন ডি, খুব সহজ একটা খাবারের কথা আমি বলছি, যেটা তার মধ্যে অনেক কিছু রয়েছে। একটা এগ, অর্থাৎ ডিম, সেই ডিম যদি আপনারা খান, বিশেষ করে পোলট্রি এবং দেশি, এই দুটোর মধ্যে দেশি মুরগি এবং পোলট্রির যে ডিম, তার মধ্যে দেশি মুরগির ডিম কিন্তু, যারা দেশি মুরগির ডিম কিন্তু তাদের পুষ্টিগুণ ভিটামিন ডি অনেক বেশি থাকে, কারণ তারা সূর্যের আলোকে ঘোরে এবং সূর্যের মাধ্যমে তারা কিন্তু তাদের শরীরে ভিটামিন ডি এবং তৈরি হয়। সেই জন্য যে কোনো ডিম এছাড়া আপনি খেতে পারেন, এবং এদের ডাইজেস্টেবিলিটি অনেক বেশি, শরীরের মানে তাদের সহজে মানুষ ডাইজেস্ট করতে পারে, কিন্তু এদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিন ডি রয়েছে। ভিটামিন ডি খেলে পরে ভিটামিন ডি প্রোটিনও রয়েছে। যাদের কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি রয়েছে তাদের ক্ষেত্রে এটা আলাদা, তাদের অন্য জিনিস করতে হবে। কিন্তু এছাড়া যাদের হাই কোলেস্টেরলের প্রবলেম নেই, তারা কিন্তু রোজ অন্তত একটা বা দুটো করে যদি ডিম খান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। আর এছাড়া যেটা, তাহলে আপনার কি বললাম, আপনার জল বেশি করে খাবেন, আপনাকে ভিটামিন ডি জাতীয় ওষুধ খেতে হবে, আপনাকে সূর্যালোক লাগাতে হবে, খাবারের দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরো কিছু ওষুধ আছে, যেমন ভিটামিন ই আছে, এবং তার জন্য স্পেসিফিক কিছু বা মাস রিল্যাক্সান বলে কিছু ওষুধ রয়েছে। সেই ধরনের ওষুধগুলো যদি খান, তাহলে কিন্তু শরীরের মাসেলের স্ট্রেংথ বাড়ে। আরো একটা জিনিস আছে, ভিটামিন সি আছে। ভিটামিন সি হচ্ছে আমাদের সাইট্রাস ফ্রুট, অর্থাৎ যেগুলো আমরা লেবু, আমরা যদি পাতি লেবু রেগুলার আপনারা খেতে পারেন, বা মুসম্বি লেবু যদি রেগুলার খেতে পারেন, তার মধ্যে কিন্তু ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে আছে, এবং সেটা কিন্তু এটা এই ধরনের সমস্যা থেকে আপনি উদ্ধার পেতে পারেন। সুগত বাবু। স্যার, যেভাবে আপনি দিচ্ছেন, আপনাকে একদিনে প্রশ্ন শেষ করা যাবে না, কিন্তু আপনারও তো ব্যক্তি যাকে আমরা পেয়েছি আজকে, তাকে সহজে ছাড়া যাবে না, এবং অনেক দর্শক কিন্তু প্রশ্ন করছেন। এবং বলে রাখি যে অনেকে প্রশ্ন হয়তো নিতে পারবো না, অনেকে হয়তো ভাবছেন যে লাইভে আমরা প্রশ্ন, আপনাকে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন আমরা দেখতে পাচ্ছি।
এরকম একজন তার মধ্যে বলছি যেমন প্রদীপ বারিক, এই প্রদীপ বারিক বাবু ইনি প্রশ্ন পাঠিয়েছেন, এনার প্রশ্ন পেয়েছি, টুম্পার প্রশ্ন পেয়েছি, সবাই নাম হয়তো বলতে পারবো না, কিন্তু তার মধ্যে থেকে একটা প্রশ্ন আমরা বেছে নিয়েছি যে রাজীব দাস, তিনি নবদ্বীপ থেকে প্রশ্নটা পাঠিয়েছেন। তিনি বলছেন যে আমার মায়ের কোমরে বেল্ট আছে, কিছুদিন যাবত মাথাটা খুব ঘুরছে, কোমরের হাড়ের সমস্যার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে, উপায় কি এর কাটিয়ে ওঠার? হ্যাঁ, এটার সঙ্গে কোভিড আবহে যদি আমি সমস্যাটাকে আমি যদি ভাবি, তার সঙ্গে তার সঙ্গে রিলেশন থাকতে পারে, কিন্তু কোমরের ব্যথার সঙ্গে ডাইরেক্ট কিন্তু মাথা ঘোরার কোনো সম্পর্ক নেই। আমি কোভিড আবহে যদি আমি চিন্তা করি, মাথা ঘোরার সঙ্গে কিন্তু কোভিড আবহের সম্পর্ক রয়েছে। একটু আগেই বললাম কোভিড কিন্তু আমাদের হার্ট, ব্রেন এবং আমাদের লাংস কে ড্যামেজ করে। যে অনেকে দেখা যাচ্ছে যে কোভিড থেকে ভালো হয়ে গেছেন, হঠাৎ বাড়িতে গিয়ে হঠাৎ করে আপনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন অথবা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। এইটা কেন হচ্ছে না? কোভিডে হলে পরে আমাদের হার্টের মধ্যে যে মেন প্রবলেমটা হয় সেটাকে বলে মায়োকার্ডাইটিস, অর্থাৎ হার্টের মধ্যে যে মাসলটা আছে, হার্টের যে আমাদের হৃদযন্ত্রের যে পেশিগুলো, সেই পেশিগুলোকে কিন্তু কোভিড কিন্তু সেটাকে ড্যামেজ করে দেয়। সেই ড্যামেজ করার জন্য আমাদের হার্টের পাম্পিং ফাংশনটা কিন্তু কমে যায়। তো আমি আপনাকে বলবো, আপনার মায়ের যে যিনি প্রশ্ন করেছেন, আপনি প্রথমেই একজন কোনো ডাক্তার পরামর্শ নিন, এবং সেটাকে ওনাকে যেটা করতে হবে সেটাকে বলা হয় ইকোকার্ডিওগ্রাফি, সেটা ইসিজি অথবা ইকোকার্ডিওগ্রাফি। এইগুলো করে হার্টের ফাংশনটাকে আমাদের আগে চেক করে নিতে হবে। আরো একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ঘাড়ের সমস্যা। ঘাড়ে যাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে, ঘাড়ে ব্যথা থাকে, তারা সারা ঘাড় নাড়তে গেলে, বিভিন্ন জায়গায় নাড়তে গেলে তাদের ঘাড়ে ব্যথা হয়। মাঝে মাঝে ঘাড় নিচু করে থাকলে হাড় সোজা করতে পারেন না। এই ধরনের সমস্যার সঙ্গে মাথা ঘোরার একটা সম্পর্ক থাকে। অর্থাৎ আমাদের সব থেকে খারাপ যেটা কার্ডিয়াক প্রবলেমটা আমাদের এক্সক্লুড করতে হবে, তার সঙ্গে ঘাড়ের সমস্যার সঙ্গে মাথা ঘোরার সম্পর্ক আছে কিনা তার জন্য আমাকে এক্সরে করে দেখে নিতে হবে ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে কিনা। আর এছাড়া বয়সকালে যেটা মেন প্রবলেম হয়, শরীরের রক্তের পরিমাণ কমে যায়, যেটাকে বলে অ্যানিমিয়া হয়। এই অ্যানিমিয়া থেকে কিন্তু মাথা ঘোরার সমস্যা আসতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কিনা আগে আমাদের দেখে নিতে হবে। তার সঙ্গে কিন্তু আমাকে কোমরের ব্যথা যেটা আছে সেটারও ট্রিটমেন্ট রয়েছে, সেটা এইখানে অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে, এক্ষুনি সেটা বলা সম্ভব নয়। কিন্তু এই ধরনের তিনটে উপসর্গ কিন্তু ওনার প্রথমেই আমাদের এক্সক্লুড করে নিয়ে চিকিৎসাটা আমাদের শুরু করতে হবে। স্যার ইন্দ্রজিৎ সেন তিনি লিখেছেন যে ওয়াকিং করলে কি হবে এই ঘাটের ব্যথা বা এই যে হাঁটুর ব্যথা বা এই যে বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা, এই ব্যথা যন্ত্রণাগুলো কি মুক্ত পাওয়া যাবে এই কোভিড সিচুয়েশন থেকে? এক্স্যাক্টলি, হাঁটানো তো ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ভগবান ঈশ্বর আমাদের প্রত্যেকটা জয়েন্টকে দিয়েছেন মুভমেন্টের জন্য। মুভমেন্ট না করলে ধীরে ধীরে জয়েন্ট গুলো ড্যামেজ হয়ে যায়। জয়েন্টের মধ্যে কার্টিলেজটা আছে, সেই কার্টিলেজের কিন্তু কোনো ব্লাড সাপ্লাই নেই, কোনো নার্ভ সাপ্লাই নেই, কোনো লিম্ফ্যাটিক সাপ্লাই নেই। এটাও একমাত্র নিউট্রিশন পায় মানুষ যখন হাঁটাচলা করে। হাঁটাচলা করলে পরে মানুষের যে রক্ত চলাচল হয়, রক্ত সঞ্চালনের মাধ্যমে রক্ত যে খাবার নিয়ে যায়, সেই খাবার থেকে সেই কার্টিলেজ, দুটো হাড়ের মধ্যে আমাদের জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ আছে, সে ওই খাদ্যটা পায়। সেই হাঁটা চলাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেউ যদি হাঁটা চলাটা আস্তে আস্তে কমিয়ে দেন, তাহলে কি কার্টিলেজটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তাই সে ধীরে ধীরে কিন্তু বেডরিডেন হয়ে যায়। তো হাঁটা চলাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটু আগেই আমি বললাম যে কিভাবে আপনি হাঁটা চলাটা করবেন। পোস্ট কোভিডে হওয়ার পরই মানুষের শরীরের কর্মক্ষমতা কমে যাচ্ছে, শরীরের স্ট্রেংথ কমে যাচ্ছে। এই জন্য ধীরে ধীরে বাড়াতে হবে। কেউ দ্রুত কেউ যদি ভাবেন আমি 3 দিনে আমি ফিট হয়ে যাবো, সেটা সম্ভব নয়। এটাকে ধীরে ধীরে করতে হবে ওনাকে। আস্তে আস্তে হাঁটাটা প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে হাঁটার স্পিড বাড়াতে হবে, এবং দরকার হলে আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা, একটু বললাম স্টেয়ারকেস ক্লাইম্বিং, সেটা আপনি করতে পারেন। আরো একটা ইম্পর্টেন্ট একটা টিপস দিচ্ছি, যেটা যাদের বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা, যাদের আমরা বলি বারবার পড়ে গিয়ে বিভিন্ন জায়গায়, বয়সকালে বিশেষ করে বয়স্ক মানুষদের পড়ে যাওয়ার টেন্ডেন্সি হয়, ডান দিক বাদিক ব্যালেন্সের প্রবলেম হয়। এই ব্যালেন্সের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু আমরা বলি ওয়াকিং অন স্ল্যান্টিং সারফেস, অর্থাৎ ঢালু জায়গার মধ্যে, ঢালু এরকম জায়গার মধ্যে ওনাকে হাঁটতে বলা হয়। ঢালু যে সারফেস, সেটা ঢালু সারফেসের মধ্যে হাঁটতে বলা হয়। সেটা সোজাসুজি হাঁটতে হবে। সেটা একটু অল্প ঢালু সারফেসে সে হাঁটতে গেলেই তার একটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এবং সারা শেষে যখন হাঁটাটা অভ্যেস করে ফেলবে, তখন কিন্তু সেই পড়ে যাওয়ার টেন্ডেন্সি থেকে সে সহজেই মুক্ত হতে পারবে। এবং তার পড়ে যাওয়ার বারবার পড়ে গিয়ে বিভিন্ন রকম ইনজুরি হওয়া এবং বিভিন্ন রকম প্রবলেম, কার্ডিয়াক প্রবলেম, মাথার প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম হওয়া থেকে সে বাঁচতে পারে। তো হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কিভাবে হাঁটবেন সেটা আপনাকে জানতে হবে। সেটা এইভাবে আপনি একটা সিম্পল টিপস আপনি ইউজ করুন। দরকার হলে আমাদের জন্য স্পেশাল আরো কিছু বলা যেতে পারে, সেগুলো বলা যাবে। সুগত বাবু বর্ধমান থেকে লিখেছেন রঞ্জিত মন্ডল, তার প্রশ্ন ফ্রোজেন শোল্ডারের জন্য কষ্ট পাচ্ছি, কি করব? হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারে কি হয়, ফ্রোজেন শোল্ডার হাতটা তুলতে গেলে আটকে যায়, তুলতে আর বেশি ওঠে না, আর বিশেষ করে বাইরের দিকে ঘোরানো যায় না। এই দুটো জিনিস,
এই দুটো জিনিস যাদের আছে তাদেরকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। তাদের অন্য মোশন গুলোতে প্রবলেম হয় না, হাত এখানে তুলতে এরকম না, বাইরের দিকে নামানো এবং উপরে তুলতে গেলে হাতটা এখানে জ্যাম হয়ে যায়, যেটাকে বলে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার খুব সিম্পল, আমি একটা টিপস বলছি। এটা কিন্তু একটা খুব খুব অ্যামাজিং ফ্যাক্টস বা একটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ার কথা। কারণ এটা তিনটে ফেজে হয়। ইনিশিয়াল ফেজে অল্প অল্প হয়, ধীরে ধীরে অল্প খুব অল্প, অনেকটা তুলতে গেলে লাগছে, ঘোরাতে গেলে লাগছে এরকম। সেকেন্ড ফেজে হয় কিন্তু সিভিয়ার রেস্ট্রিকশন, সিভিয়ার পেন, একদম নাড়াতে পারছে না, সেই স্টেজে কিন্তু মানুষ ডাক্তারবাবুদের কাছে যায়। আর থার্ড স্টেজে কিন্তু ধীরে ধীরে ওনার মুভমেন্টটা আস্তে আস্তে আবার ফিরে আসতে শুরু করে। এটা হচ্ছে যদি না তার সঙ্গে কোনো প্যাথোলজি থাকে, প্যাথোলজি মানে কোনো ছিঁড়ে যাওয়া, কোনো লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, কোনো আর্থ্রাইটিস, এই ধরনের অসুবিধাগুলো যদি না থাকে, সিম্পল ফ্রোজেন শোল্ডার কিন্তু ধীরে ধীরে তিনটে ফেজে হয় এবং সেটা সেলফ লিমিটিং, আস্তে আস্তে এটা চলে যায়। তো আপনি কোন স্টেজে আসে সেটা ডিপেন্ড করছে। যদি আপনার শুধুমাত্র ব্যথা যদি না থাকে, তাহলে আমি একটা সিম্পল টিপস দিচ্ছি, দেখুন এইভাবে আপনি ফিজিওথেরাপি এক্সারসাইজটা করতে হবে। আপনাকে হাতটা একদম আস্তে আস্তে তুলে যতটা পারেন আপনার নিয়ে যেতে, ধরুন আপনি এতটা তুলছেন আর তুলতে পারছেন না, তাহলে ওইখানে তুলে ধরে 1 2 3 4 20 তুললেন, আস্তে আস্তে নামিয়ে দিলেন। এবং ধীরে প্রত্যেকদিন আপনি চেষ্টা করবেন 1 ডিগ্রি করে উপরে তোলা, এটা করবেন। এটা 1 ডিগ্রি উপরে তোলার চেষ্টা করবেন, সেটা 20 গোনা নামানো, 20 গোনা নামানো, এটা মিনিমাম আপনাকে 10 বার করতে হবে। যদি আপনার মাথার উপরে কিছুটা তুলতে পারেন, তাহলে আপনাকে হাতটাকে এদিকে টানতে হবে, মাথা কিন্তু সোজা রেখে এদিকে টানতে হবে, এটা আপনাকে টানতে হবে যতটা পারেন। সাপোজ এর থেকে বেশি আর আপনি টানতে পারছেন না, তাহলে এতটাই টানুন। রোজ চেষ্টা করবেন একটুখানি বাড়ানোর চেষ্টা করবেন। আর সবার শেষে হচ্ছে পিঠটাকে এরকম হাতটাকে রেখে এর উপরে তোলা নামানো, এটা ধীরে ধীরে চেষ্টা করবেন। আপনি পারবেন না হয়তো, কিন্তু এই চেষ্টা যদি রেগুলার করেন, আমরা বলি ইনিশিয়ালি প্রথম অন্তত 2 ঘন্টা অন্তর অন্তর করুন, অথবা 1 ঘন্টা অন্তর অন্তর করুন। যদি আপনার দেখছেন যে আরো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে অন্তত দিনে 4 বেলা করুন। যাতে যদি আরো ইমপ্রুভমেন্ট হয়ে যায়, দিনে 3 বেলা করুন। যদি একদমই অনেকটাই কমে যায়, দিনে অন্তত তখন 2 বেলা বা 1 বেলা করুন। এই ব্যায়ামটা যদি ঠিকমতো করেন, যদি পেনফুল কন্ডিশনে না থাকে, সিভিয়ার পেনফুল কন্ডিশন অর্থাৎ ইনফ্লামেশন ফেজে যদি না থাকে, তাহলে কিন্তু এই টিপসটা কিন্তু আপনাকে সাহায্য করবে। যদি ইনফ্লামেশন ফেজে থাকে, তাহলে কিন্তু আপনাকে কিছু ওষুধ খেতে হবে, দরকার একটা স্পেসিফিক ইনজেকশন আছে, সেই ধরনের ইনজেকশন লাগতে পারে, সেই ধরনের ওষুধগুলো দিলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। অর্ক বসু প্রশ্ন করেছেন আমার কাছে যে কোভ্যাক্সিন সিঙ্গেল ডোজ কতটা প্রোটেক্ট করে এই মহামারীর হাত থেকে বা এই প্যান্ডেমিকের হাত থেকে হওয়ার জন্য? কোভ্যাক্সিন সিঙ্গেল ডোজ এইভাবে বলা যায় না যে আপনার সেই একটা ডোজ আপনার কতটা কাজ করছে, এইভাবে কিন্তু বলা মুশকিল আছে। এটা কিন্তু কোনো জায়গাতে কোনো পরীক্ষিত কোনো ডাটা আজ পর্যন্ত কেউ পায়নি। আপনি কিন্তু এইটুকুনি আপনাকে বলতে পারি, আপনি ফার্স্ট ডোজ নিলে পরে আপনার ওই প্রসেসটা চালু হয়ে যায়। আপনার কি প্রসেসটা, যে অ্যান্টিবডি তৈরির প্রসেসটা কিন্তু চালু হয়ে যায়। এবং সেকেন্ড ডোজটা কিন্তু আমরা টেস্ট করে নিচ্ছি যে সেই প্রসেসটা আপনার কতটা কার্যকরী হয়েছে। অর্থাৎ আপনার মেন কিন্তু প্রসেসটা চালু হয়েছে ফার্স্ট ডোজের পরেই, এবং সেইটা ধীরে ধীরে আপনার বাড়তে শুরু করে, অ্যান্টিবডিটা আস্তে আস্তে আপনার বাড়তে শুরু করে। সেকেন্ড ডোজটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনাকে একবার জাস্ট রিমাইন্ডার, আপনার সিস্টেমটাকে রিমাইন্ডার দেওয়া হলো যে আপনার কিন্তু একটা অলরেডি একটা কাজের ভার দেওয়া হয়েছে, সেই কাজটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ সেকেন্ড ডোজটার কাজটা কিন্তু অনেকটাই কম প্রথম ডোজের চেয়ে। কাজে ফার্স্ট ডোজটা নিয়ে কিন্তু আপনাকে থামলে চলবে না। ফার্স্ট ডোজটা মানে আপনার সিস্টেমটা চালু হয়ে গেল। সেকেন্ড ডোজটা কিন্তু আপনাকে সিস্টেমটাকে রিমাইন্ড করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যখন আপনি সেকেন্ড ডোজটা আপনি চালু করে দিলেন, সেকেন্ড ডোজটা দিয়ে নিলেন, তার মানে আপনার সিস্টেমটা ফুল সুইং শুরু হয়ে গেল এবং সেই অ্যান্টিবডিটা কিন্তু অনেকদিন ধরে আপনার চালু হয়ে যাবে। সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন ভ্যাকসিনের ক্ষেত্রে বিভিন্ন রকম, সেটা আমরা এই জন্য আমরা পিরিয়ডটা ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের মধ্যে পিরিয়ডটা বিভিন্ন ডোজের ক্ষেত্রে আমরা ভ্যারি করছে। কারোর ক্ষেত্রে 4 উইকস, কারোর ক্ষেত্রে বলছে 3 মাস, এরকম বিভিন্ন রকম ভ্যারি করছে। কিন্তু সেকেন্ড ডোজটা কিন্তু মেনলি আমরা সিস্টেমটাকে জাস্ট আমরা রিমাইন্ডার হিসেবে দিচ্ছি। ফার্স্ট ডোজটাই কিন্তু আমাদের আসে। সুগত বাবু। স্যার আমাদের সঙ্গে একজন প্রশ্ন করেছেন সোমা সান্যাল, তিনি লিখছেন যে কোভিড হওয়ার কতদিন পরে ভ্যাকসিন নেওয়া যায়? কোভিড সেরে ওঠার কতদিন পরে ভ্যাকসিন নেওয়া যায়? প্রশ্নটি করেছেন সোমা সান্যাল। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। কোভিড নেওয়ার কতদিন বাদে ভ্যাকসিন নেওয়া যায়? কোভিড নিলে পরে আমরা বলি যে সেই ইনফেকশনটা অ্যাক্টিভ থাকে ম্যাক্সিমাম 14 ডেজ, এবং সেটা ম্যাক্সিমাম আপনার সিস্টেমে থাকে। আপনি যে অনেকে দেখা গেছে যে কোভিড এর পরে টেস্ট করে দেখা গেছে ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত
আপনাদের 1 মাস পর্যন্ত সেটা পজিটিভ থাকতে পারে। সেটা তার মানে এই নয় সে অ্যাক্টিভ ইনফেকশনে ভুগছেন, কিন্তু অনেক সময় ভ্যাকসিন যে যে কোভিড হওয়ার পরে যে যে ভাইরাস গুলো মরে যাচ্ছে, সেই মরা সেলের যে যে আরএনএ গুলো পড়ে আছে, সেই আরএনএ গুলো থেকে যখন আরটিপিসিআর করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা পজিটিভ আসতে পারে। কাজে এই পজিটিভটা ম্যাক্সিমাম আপনার 4 to 6 উইকস পর্যন্ত হতে পারে। এই কারণে আপনি যদি ইউজুয়ালি 4 to 6 উইকস পরেই, অর্থাৎ এখান থেকে যেদিন থেকে আপনি সেরে উঠেছেন, ধরুন 14 ডেজ থেকে, যেদিন ইনফেকশন হয়েছে 14 ডেজে আমি ধরে নিচ্ছি আপনি সেরে গেছেন, সেই 14 ডেজের পরে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস অপেক্ষা করেই আপনি ভ্যাকসিন নিতে পারেন। একজন লিখছেন স্যার, জানতে চাইছেন যে আমার করোনা হয়েছিল এপ্রিল মাসে, মেডিসিন ছাড়াই মাইল্ড, সেটা মাইল্ড ছিল এবং মেডিসিন ছাড়াই কেটে উঠেছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা একবার যদি ঘুম ভেঙে যায় আসছে না, ঘুমের খুব প্রচন্ড হচ্ছে, কোন রকম কোনো মেডিসিনও নিয়ে মেডিসিন খাইনি। হ্যাঁ, ঘুমের সমস্যা হচ্ছে, এবং এটা কোভিড থেকে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট ইনসিডেন্ট স্ট্রেস সিনড্রোম। যেটা হচ্ছে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস হচ্ছে শরীর মানুষের বিভিন্ন রকম, মানুষের একটা ভীতি সঞ্চার হচ্ছে, আমার নিজস্ব শরীরের প্রবলেম হতে পারে, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, আমার সোশ্যাল প্রবলেম আসতে পারে, শরীরের মধ্যে একটা বিভিন্ন রকম পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম বলা হয়, সেই জিনিসটা মানুষ শরীরের মধ্যে হচ্ছে, যে কারণে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের প্রবলেম হচ্ছে ঘুমের প্রবলেম হচ্ছে। আমরা মানুষের ঘুম কমে যাচ্ছে, ঘুম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিন্তু ঘুমের ডিস্টার্ব থেকে আবার বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। তো আমি আপনাকে প্রথমেই বলবো, সেটার জন্য আপনার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে ধরনের কোভিড থেকে যে আমরা সমস্যাগুলো আসছে, তার কার্ডিয়াক প্রবলেম, লাং প্রবলেম, এইগুলোর সঙ্গেও এই স্লিপ ডিস্টারবেন্সটা রিলেটেড হতে পারে। এইগুলো হচ্ছে কিনা আপনার চিকিৎসকের বা যে কোনো আপনার সাধারণ চিকিৎসককে দেখিয়ে আপনাকে সেটা দেখে নিতে হবে সেই সমস্যাগুলো আসছে কিনা। কারোর প্রেশার হয়তো বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রেশার খুব হাই হয়ে গেছে, তার থেকে ঘুমের সমস্যা আসতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি না থাকে, তখন আমাদের বুঝতে হবে তার একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম হচ্ছে, এবং সেটা সেই স্ট্রেস সিনড্রোমে যদি মানুষ ভোগে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা খুব সিম্পল, আপনারা যেটা করুন সেটা হচ্ছে মেডিটেশন করুন। মেডিটেশন আমি খুব সিম্পল একটা টিপস আপনাকে বলছি, যেটা আপনারা যে কোনো মানুষ যে কোনো অবস্থাতে আপনি ফলো করতে পারেন। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। কেউ যদি খুব রেগে যায়, প্রচন্ড মানুষ রেগে যায়, আমাদের নিঃশ্বাস কিন্তু খুব দ্রুত আমরা নিতে শুরু করি, প্রচন্ড দ্রুত নিঃশ্বাস নিতে শুরু করি। এই দ্রুত নিঃশ্বাস নিলে কি হচ্ছে, আমাদের অক্সিজেন খুব কম শরীরে হচ্ছে, আমাদের শরীরের যে টক্সিক প্রোডাক্ট গুলো সেগুলো বেরোতে পারছে না, শরীরের ক্ষতি হচ্ছে দ্রুত নিঃশ্বাস নিলে। তাহলে সেইটা থেকে আমরা বেরিয়ে, সেম আমাদের যখন ডিস্ট্রেস সিনড্রোম অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম, আমরা সেম জিনিস হচ্ছে। তা সেটার জন্য উপায় বার করা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিটেশন। মেডিটেশনের খুব সিম্পল আমি টিপস বলছি। আপনার সোজা হয়ে বসে, স্থির হয়ে বসে, আপনি যে কোনো ভাবে শুয়েও করতে পারেন, এটা যে কোনো ভাবে করতে পারেন। খুব বড় করে নিঃশ্বাস নিন, বড় করে নিঃশ্বাস নিন, কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ুন। সেম আমরা রেসপিরেটরি এক্সারসাইজ যেমন দেখিয়েছি, যেটা আমি পুরো প্রেসার দিয়ে ছাড়তে বলেছিলাম, এখানে প্রেসার দিয়ে ছাড়ার ব্যাপার নেই, কিন্তু আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা ছাড়ুন, এবং যেটা আপনি নিজের কনসাসলি করুন। কনসাসলি, কনসাস ব্রেদিং, অর্থাৎ আপনি নিজে খুব সচেতন ভাবে আমরা নিঃশ্বাস সবসময় নিচ্ছি ছাড়ছি, কিন্তু আমরা সেটাকে আমরা মনের মধ্যে রাখি না, কিন্তু এটা আমরা ইচ্ছা করে রাখছি। বড় করে নিঃশ্বাস নিচ্ছি এবং আস্তে আস্তে কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিঃশ্বাসটা অনেকক্ষণ ধরে ছাড়ছি, নিঃশ্বাস নিয়ে ধীরে ছাড়ছি। এবং সেটা যদি একটুখানি ইনিশিয়ালি ফেজে কেউ যদি একটু ঠান্ডা জায়গায়, অর্থাৎ কোলাহল থেকে দূরে, যেখানে মানুষের মনটা ডিস্ট্রাক্ট হচ্ছে না, সেইখানে যদি কেউ করে, তাহলে কিন্তু নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার মধ্যে আমার মনটাকে স্থির রাখতে হবে। আমি কিভাবে বড় করে নিঃশ্বাসটা নিচ্ছি এবং কিভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নিঃশ্বাসটা ছাড়ছি। তার ফলে আমার সারা আমাদের মনের মধ্যে যত দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তাগুলো কিন্তু নিঃশ্বাসের মধ্যে নিবদ্ধ হচ্ছে, এবং সেটা নিঃশ্বাস যখন বেরিয়ে যাচ্ছে, তখন সেটার মাধ্যমে শরীর থেকে আমাদের সমস্ত টক্সিক প্রোডাক্ট গুলো, ইনক্লুডিং আমাদের এই যে আশঙ্কা এবং আমাদের যে খারাপ যে চিন্তাগুলো, সেগুলো শরীরে বেরিয়ে যাচ্ছে। এটা ভাবতে হবে, এবং সেটার জন্য মিনিমাম 10 বার, আমি বলছি মিনিমাম 10 বার, কেউ যদি এইভাবে ফলো করে, তাহলে কিন্তু তার বিশেষ করে রাত্রিবেলা শোয়ার আগে লাইটটাকে অফ করে যদি কেউ এটা মিনিমাম 10 বার, আরো যদি বেশি করতে পারেন ভালো, তাহলে তার মনটা শান্ত হবে এবং তার কিন্তু ঘুম আসতে ধীরে এসে যাবে। এছাড়াও যদি আপনি আপনি রাত্রিবেলা কোনো টিভি বা খুব উত্তেজক কিছু দেখবেন না, খুব গরম চা বা কফি কিছু খাবেন না, শুধু সিম্পল গরম জল খেতে পারেন। গরম জল 1 কাপ, সিম্পল গরম জল
এটাও একটা টিপস। কেউ যদি ডিনারের পরে, ডিনারের মিনিমাম 5-10 মিনিট বাদে কেউ 1 কাপ গরম জল যদি খান, গরম জল জাস্ট চায়ের মতো করে খেয়ে নিলেন এবং শোয়ার আগে লাইটটাকে অফ করে এই সিম্পল এই কনসাস ব্রিদিং এইটা যদি আপনি কেউ প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ঘুমের কিন্তু এটা সুরা হতে পারে। আজকে আমাদের সঙ্গে এতক্ষণ যেভাবে সময় কাটালেন, কারণ প্রশ্ন স্যার এখনো এসেছে, আমি দেখতে পাচ্ছি একের পর এক প্রশ্ন আপনাকে সামনে পেয়ে কে তো মানে আর ছাড় চাইছে না। তো আপনি যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন, কারণ এরকম ভাবে আপনাকে পাওয়া যায় না। আমরা জানি আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালের অর্থোপেডিক সার্জন প্রফেসর ডক্টর আনন্দ কিশোর পাল। উনি আজকে দর্শকদের অনেক উত্তর দিয়েছেন, অনেকেই প্রশ্ন করেছেন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন যারা আসছে, ডক্টর রঞ্জিত পাল করেছেন, সুমা সান্যাল করেছেন, অমিত সরকার করেছেন, সৈকত সেনগুপ্ত করেছেন, আদিত্য পণ্ডিত করেছেন। এরকম অনেক কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন আপনার কাছে, আরো প্রশ্ন এবং অনেক বিষয় আমরা জানতে চেয়েছেন, কিন্তু সময় আজকে আমরা আর আপনাকে আটকে রাখবো না, কারণ যেভাবে আপনি আমাদেরকে এই সময় মূল্যবান সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। একে পাল স্যার, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনি এইভাবে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমাদের যে এই অনুষ্ঠানটা যারা সহযোগী নিবেদক, সেই আচার্য হসপিটাল, অন্যগর, বিকেআর নার্সিং হোম, উত্তরপাড়া, ডক্টর এমএন চ্যাটার্জি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিক এবং ফিটনেস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার কলকাতা, এ সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আরো একবার আমরা ধন্যবাদ জানাবো প্রফেসর একে পাল স্যারকে, যে আমাদের তিনি যেভাবে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দেখতে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। নমস্কার স্যার, আজ আমরা শেষ করছি।